আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে। আজকে আমরা পড়ব অনুসন্ধানী পাঠের চতুর্থ অধ্যায়ের পাতা সম্পর্কে। তো আজকে আমরা জানবো পাতা কেমন হয়, পাতার গঠন কি কি, মানে পাতার গঠনে কি কি আছে। তো চলো আজকে আমরা আমাদের নতুন পড়ায় চলে যাই এবং আমরা দেখবো যে আজকে আমরা অনেক নতুন বিষয় জানতে পারি। দেখো, আজকে আমরা পড়বো পাতা। সবার প্রথমে যে কথাটা দিয়েই এখানে শুরু করেছে সেটা হচ্ছে যে আমরা কোনো উদ্ভিদের দিকে তাকালে সবচেয়ে আগে যে জিনিসটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে পাতা। তোমরা খেয়াল করে দেখো, আমরা যখন আশেপাশে তাকাবো দেখবো যে সবুজ গাছে হচ্ছে সবুজ সবুজ কি সুন্দর পাতা আছে। তো এই সবুজ পাতার দিকে আমাদের নজরটা কিন্তু সবার আগে যায়। তো এইটার কারণ কি? এটার কারণ হচ্ছে গিয়ে সবুজ পাতাটা, সবুজ রংটা আমাদেরকে আকর্ষণ করে যে এবং দেখতে অনেক ভালো লাগে, চোখে আরাম লাগে। এবং তোমরা দেখবে যে পাতাগুলো কিন্তু সব একরকমও হয় না। কোনোটার আকার মানে কোনোটার আকার লম্বা হয়, কোনোটার আকার হচ্ছে গোলাকার হয়, আকার আকৃতি কালারও কিন্তু ভিন্নতা রয়েছে। কোনোটা হালকা সবুজ হয়, কোনোটা গাঢ় সবুজ হয়, কোনোটা খুবই সুন্দর রঙের একটা সবুজ হয়, যেটা তোমার হচ্ছে আমি বলতে পারি যে গাঢ়ও না হালকাও না, একটা মিডিয়াম একটা সবুজ হয়। তো বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের পাতা হয়ে থাকে। তো আজকে আমরা চলো দেখি নতুন আমরা কি জানতে পারি, পাতা সম্পর্কে কি নতুন শিখতে পারি। একটা উদ্ভিদের দিকে তাকালে যেদিকে সবচেয়ে বেশি চোখ পড়ে তা হচ্ছে পাতা। বিভিন্ন রঙের আকার আকৃতি পাতা রয়েছে। আম, কাঁঠাল, জাম, বট প্রভৃতি গাছে একক এবং সরল পাতা দেখা যায়। গোলাপ, নিম, সজনে প্রভৃতি গাছের পাতা ছোট ছোট পত্রফলক বা ল্যামিনা থাকে। আচ্ছা, তোমাদের এখানে সরাসরি বলে দিয়েছে যে একক পাতা, সরল পাতা, আবার পত্র ফলক, এগুলো আমাদের নতুন নতুন কিছু শব্দ আমরা শিখছি। আমরা এই নতুন নতুন শব্দগুলোকে এখন পরিচিত হব যে এই শব্দগুলো অর্থ কি, এই শব্দগুলো কি, এগুলো আমরা জানবো। প্রথমে তোমাদের যেটা বলেছে সেটা হচ্ছে আম, কাঁঠাল, জাম, বট এই গাছের পাতাগুলোর কথা একটু চিন্তা করো। আম গাছের পাতা কেমন হয়, কাঁঠাল গাছের পাতা কেমন হয়, জাম গাছ না দেখলেও বট গাছ তো আমরা সবাই দেখেছি, তাই না? তো বট গাছের পাতা কেমন হয় এগুলো আমরা একটু চিন্তা করি। দেখো তো, সবগুলো পাতাই দেখবে যে একটা জায়গা মানে ওদের যে বোটাটা থাকে সেখানে শুধুমাত্রই একটা পাতাই দেখা যায়। যেমনটা তোমাদের বইতে এখানে নিচে ছবি আছে, যেমনটা এই ছবির মতো, যে একটা বোটায় মানে একটা জায়গায় একটা বোটায় শুধুমাত্র একটা পাতা দেখা যায়। এই ধরনের পাতাগুলোকে বলা হয় সরল পাতা। এবং এই পাতায় দেখো কি দেখা যাচ্ছে, এই পাতায় হচ্ছে পাতার অংশটা যেটা থাকে, যে এই বোটা থেকে শুরু করে পাতার অংশটাকে আমরা বলি পত্রফলক। তারপর এটার মাঝখান দিয়ে মোটা যে একটা শিরা যায়, মানে মোটা যে একটা দণ্ডের মতো দেখা যায়, এটাকে আমরা বলি শিরা। এটা মাথার এখান থেকে শুরু করে মানে যেখানে পাতাটা লেগে থাকে সেখান থেকে শুরু করে একদম পাতার মাথা পর্যন্ত এই দণ্ডটা যায়, এটাকে বলা হচ্ছে শিরা। আর এই পাতাটা যে দণ্ডের সাহায্যে, এই দণ্ডটা যে দণ্ডের সাহায্যে তোমার এই কাণ্ডে যুক্ত থাকে, কাণ্ডে যে দণ্ডের সাথে যুক্ত থাকে এটাকে আমরা বলি পত্রবৃন্ত। তো যখন কোনো পাতায় পত্রফলক, শিরা এবং পত্রবৃন্ত থাকে এবং সে একা বা এককভাবে অবস্থান করে সেটাকে আমরা বলি সরল পাতা। ঠিক আছে, তাহলে কোন গাছগুলোতে সরল পাতা দেখা যায়? আম, কাঁঠাল, জাম, বট এইসব গাছে সরল পাতা বা একক পাতাটা দেখা যায়। ঠিক আছে, তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় সরল পাতা কাকে বলে বা সরল পাতার উদাহরণ কি, সরল পাতার উদাহরণ হচ্ছে আম, কাঁঠাল, জাম, বট, এগুলো হচ্ছে সরল পাতার উদাহরণ। আর সরল পাতার সংখ্যাটা কি বলবো? সরল পাতার সংখ্যাটা আমরা এভাবে বলতে পারি যে বলতে পারি যে পত্রবৃন্তে শুধুমাত্র একটা পত্রফলক থাকে সেটাকে আমরা হচ্ছে সরল পাতা বলবো। এরপরে আরো কিছু পাতার কথা চিন্তা করো, গোলাপ, নিম, সজনে। তোমরা নিম গাছ সবাই দেখেছো, নিম গাছের পাতা একটু চিন্তা করো, নিম গাছের পাতা কেমন হয়। আবার গোলাপ গাছের পাতাটা দেখতে কেমন হয়, সজনে গাছ যারা মানে সজনে যারা দেখেছো তারাও চিন্তা করো সজনে গাছের পাতা কেমন হয়। এইসব গাছের পাতায় তোমরা দেখবে ছোট ছোট পাতা সংযুক্ত থাকে। এই যে দেখো তোমাদের বইতে নিচে ছবি দেওয়া আছে যে এরকম কিছু পাতা একসাথে অবস্থান করে। ঠিক আছে, এখানে একটা পত্রবৃন্তের সাথে তোমার অনেকগুলো ছোট ছোট পাতা থাকবে। এই ধরনের পাতাগুলোকে বলা হয়, মানে এই প্রত্যেকটা পত্রফলকগুলোকে বলা হয় ছোট ছোট যে পত্রফলক, এদেরকে তো বলা হয় ইংরেজিতে ল্যামিনা, এবং এরা হচ্ছে এক একটা পত্র ফলক। এবং এই পাতাটাকে তখন বলা হচ্ছে যৌগিক পাতা। অর্থাৎ যৌগিক পাতায় কি থাকে? যৌগিক পাতায় ছোট ছোট পত্র ফলক থাকে। আমি তোমাদের পাতার আরো কিছু ছবি দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে যৌগিক পাতা আসলে দেখতে কেমন হয় বা সরল পাতা দেখতে কেমন হয়। আচ্ছা দেখো, এখানে যে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে এই কাণ্ডের সাথে একটা
পাতার অংশ দেখা যাচ্ছে। তো এইখান থেকে শুরু করে যে পাতার যে অংশটা দেখতে পাচ্ছ, এইভাবে যে পাতাগুলো থাকে সেগুলোই মূলত সরল পাতা। এবং এখানে দেখতে পাচ্ছ তোমার অনেকগুলো পাতার অংশ মানে লেখা আছে। তো আমরা এত কিছু না জানি, আমরা শুধু মূল কিছু জিনিস জানবো, সেটা হচ্ছে কাণ্ডের সাথে পাতাটা যে বোটার সাথে সংযুক্ত থাকে সেটাকে বলা হয় বৃন্ত বা পত্রবৃন্ত, যেটা তোমাদের বইতে লেখা আছে। আরেকটা হলো পত্রবৃন্তের সাথে, যে পত্রবৃন্ত থেকে যে সবুজ রঙের যে অংশটা দেখা যায় তাকে বলা হয় পাতা বা পত্র, অথবা আমি আরেকটা কথা বলতে পারি পত্রফলক। এবং এই পত্র ফলকের এই মাথা থেকে, মানে যেখানে তোমার পাতাটা সংযুক্ত থাকে সেখান থেকে শুরু করে একদম শীর্ষ পর্যন্ত তার মাঝখানে একটা মোটা যে বোটার মতো অংশটা চলে যায় দেখা যায়, সেটাকে বলা হচ্ছে শিরা। ঠিক আছে, এটা হচ্ছে একটা সরল পাতার অংশ। এরপরে আমরা যৌগিক পাতার ছবি দেখবো। যৌগিক পাতাগুলো দেখো, যৌগিক পাতাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এগুলো আসলে যৌগিক পাতা। এই যে দেখো, এইখানে একটা মাঝখানে দণ্ড গেছে, এখানে একটা পাতা আছে, এখানে একটা পাতা আছে। আসলে আমরা এই ছোট ছোট যে পাতাগুলো আছে এগুলোকে আমরা পাতা না বলে আমরা এগুলোকে পত্রফলক বলবো। তো ছোট ছোট এরকম পত্রফলক দেখা যায়। এই যে এরকম দেখো, একটা দণ্ডের সাথে ছোট ছোট অনেকগুলো পত্রফলক। তো এইগুলাকে একসাথে আমি বলবো, মানে এইটাকে আমি বলবো যৌগিক পাতা। যেমন এটা এক ধরনের যৌগিক পাতা, এটা আরেক ধরনের যৌগিক পাতা, এটা আরেক ধরনের যৌগিক পাতা। ঠিক আছে, তো যৌগিক পাতাগুলো এরকমই হয় যে অনেকগুলো ছোট ছোট পত্রফলক একসাথে যুক্ত হয়ে যৌগিক পাতা তৈরি করে। তো এইটা হচ্ছে যৌগিক পাতা। কিন্তু তুমি কখনো এই একটাকে ধরে কখনোই বলতে পারবে না এটা হচ্ছে কি সরল পাতা, এটা কখনো বলা যাবে না। কারণ কি, এই যে তোমরা এইটার কথা চিন্তা করো, এইখানে যে দণ্ডটা আছে এটার এইখানে আবার অংশটা, পাতার অংশটা গেছে, এখানে পাতার অংশটা গেছে, কিন্তু আবার এটার সাথে অনেকগুলো ছোট ছোট পত্রফলক আছে, ছোট ছোট পত্রফলক। এই জন্য এগুলাকে আমরা একসাথে বলবো যৌগিক পাতা। তাহলে আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো যৌগিক পাতা কোনগুলো আর হচ্ছে কি সরল পাতা কোনগুলো। তোমাদের আশেপাশে বা তোমরা যে বাগানে গাছ লাগাও এগুলোর গাছের পাতাগুলো দেখবে এবং দেখে বুঝতে চেষ্টা করবে কোনগুলো সরল পাতা কোনগুলো যৌগিক পাতা। আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, এরপরে দেখি আমাদের কি বলেছে। এরপর আমাদের বলেছে যে কিছু গাছের পাতা সূচের মতো চিকন কিংবা কারো ক্ষেত্রে কাঁটাযুক্ত থাকে। অবশ্যই তোমরা চিন্তা করে দেখো যে ঘাসগুলো যেটা আছে, যে ঘাস যেগুলো, সেগুলোর গাছের সেই ঘাসের পাতা কিন্তু খুবই চিকন হয় বা সরু হয়, আর কারোর ক্ষেত্রে কাঁটাযুক্ত থাকে। যেমন হচ্ছে কিছু পাতা আছে যাদের গায়ে কাঁটা থাকে, যেমন ক্যাকটাস, এদের পাতার গায়ে কিন্তু কাঁটা থাকে। পাতার বাইরের আবরণ হলো ত্বকীয় বহিস্তর বা এপিডার্মিস। এপিডার্মিস হচ্ছে ইংরেজি নাম, আর এটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এটাকে বলবো ত্বকীয় বহিস্তর। তাহলে পাতার বাইরের আবরণের নাম কি? পাতার বাইরে যে আবরণটা থাকে, এটা হচ্ছে পাতা আছে, তো এই পাতার যে বাইরে যে আবরণটা থাকে সেটাকে আমরা বলবো ত্বকীয় বহিস্তর বা এপিডার্মিস। অর্থাৎ এই এপিডার্মিস বা ত্বকীয় বহিস্তর হচ্ছে এক ধরনের এপিডার্মিস টিস্যু। ঠিক আছে, এটা হচ্ছে টিস্যু। তো এখানে টিস্যুর নামটা হচ্ছে, মানে পাতার বাইরের আবরণে যে টিস্যুটা আছে সেটার নাম হচ্ছে এপিডার্মিস। একে ঘিরে থাকে কিউটিকল নামক মোম জাতীয় আবরণ। তাহলে এই এপিডার্মিসকে ঘিরে অনেক কিউটিকল নামের মোম জাতীয় আবরণ থাকে। এই জন্য দেখবে যে পাতার যদি আমরা ধরি একটু কেমন জানি মসৃণ একটা ভাব দেখা যায়। মসৃণ ভাবটা দেখা যায় কিসের জন্য জানো? মসৃণ ভাবটা দেখা যায় কিউটিকল নামের মোম জাতীয় আবরণের জন্য। চিরহরিৎ জাতীয় গাছ, চিরহরিৎ মানে যেটা সব সময় হরিৎ থাকবে, হরিৎ মানে সবুজ রং, তো যেটা চির সবুজ থাকবে, যেটা সবসময় সবুজ থাকবে, সেই ধরনের গাছগুলো হচ্ছে চিরহরিৎ গাছ। ঠিক আছে, তোমরা চাইলে পাশে লিখে রাখতে পারো যে গাছগুলো সবুজ থাকে সবসময়, সেগুলোকে বলা হয় চিরহরিৎ গাছ। যেমন পাইন গাছে সারা বছর সবুজ পাতা, পাইন গাছে সারা বছর কি থাকে? সবুজ পাতা থাকে। পাইন গাছ যদি আমরা দেখে থাকি, পাইন গাছ কিন্তু একটু বড় হয়, তো এই গাছগুলোর পাতা সবসময় কি থাকে? সবসময় সবুজ রঙের থাকে। পাতার কিউটিকল খুব ঠান্ডা বা শুষ্ক আবহাওয়ায় পাতা থেকে অতিরিক্ত পানির বের হওয়া রোধ করে। পাতার যে কিউটিকল আছে, কিউটিকলটা কি, যে দেখো যে এই কিউটিকল হচ্ছে মোম জাতীয় আবরণ। তাহলে পাতার যে মোম জাতীয় আবরণটা থাকে সেটার কাজ কি? সেটার কাজ হলো খুব ঠান্ডা বা শুষ্ক আবহাওয়ায়, খুব ঠান্ডা বা শুষ্ক আবহাওয়ায় কি হয়, তোমরা দেখবে যে শীতকাল যখন আসে তখন কিন্তু আবহাওয়াটা খুব শুষ্ক থাকে এবং ওই সময় দেখবে আমাদের হাত পা একটু মানে ফাটা ফাটা মনে হয় বা হচ্ছে অনেক শুষ্ক লাগে হাত পা। তারপর হচ্ছে ঠোঁটের চামড়া অনেক সময় ফেটে যায়। কেন ফেটে যায়? কারণ হচ্ছে ওই আবহাওয়াটা হচ্ছে যত রকমের পানি রয়েছে বা আমাদের শরীর থেকে পানিগুলো খুব তাড়াতাড়ি শুষে নেয়, বা আমাদের শরীর থেকে পানি বা ঘাম এটা খুব তাড়াতাড়ি বাতাসে চলে যায়। তো
তো খুব ঠান্ডা বা শুষ্ক আবহাওয়ায় কি হয়, পাতা থেকেও কিন্তু পানিটা আবহাওয়া মানে শুষ্ক আবহাওয়াতে চলে যায়। তো যখন তোমার অতিরিক্ত পানি বের হয়ে যায়, মানে শুষ্ক আবহাওয়াটা কিরকম, যত বেশি পানি সে নিতে পারে, কারণ এত শুষ্ক আবহাওয়া যে পানি কম, আর্দ্রতা কম, তো এই জন্য যত বেশি পানি নিতে পারে সেই চেষ্টা করে। তো খুব ঠান্ডা বা শুষ্ক আবহাওয়ায় কি করে, পাতা থেকে অতিরিক্ত পানির বের হওয়াটা রোধ করে, মানে পাতা থেকে যাতে অতিরিক্ত পানিটা বের না হয়ে যায় এটা হচ্ছে রোধ করে। কেন অতিরিক্ত পানি বের হওয়াটা রোধ করে, কারণ অতিরিক্ত পানি বের হয়ে গেলে পাতা কিন্তু নেতিয়ে যাবে, পাতায় কিন্তু তখন শক্তি থাকবে না। পাতার নিচের পৃষ্ঠে পত্ররন্ধ্র নামক ছোট ছোট ছিদ্র থাকে। আমরা কিন্তু পড়েছি, এর আগের পর্বেও জেনেছি, আমাদের বইয়ে আছে মূলে, উদ্ভিদে এই কথাগুলো রয়েছে, যে পত্ররন্ধ্র হচ্ছে পাতার মধ্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে যেটা খালি চোখে দেখা যায় না, সেই ছিদ্রগুলোকে বলা হয় পত্ররন্ধ্র। যেহেতু পত্ররন্ধ্র পাতায় থাকে তাই এটার নাম রাখা হয়েছে পত্ররন্ধ্র, বা ইংরেজিতে এটাকে বলা হয় স্টোমাটা। তো এই যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলোর চারপাশে মানে ওই ছিদ্রগুলোকে ঘিরে অনেক রক্ষী কোষ থাকে। রক্ষী মানে গার্ড, রক্ষী মানে আমি বলি পাহারাদার বা গার্ড। তো এই যে গার্ড সেল বা রক্ষী কোষ থাকে, এদের কাজ কি? এদের কাজ হলো যারা গাছ থেকে জলীয় বাষ্প এবং বায়ুর নির্গমনকে নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ গাছ থেকে আমরা জানি প্রস্বেদন প্রক্রিয়া কি হয়, পত্ররন্ধ্রের মধ্য থেকে প্রস্বেদন প্রক্রিয়ায় গাছের যে পানি থাকে সেই পানিটা জলীয় বাষ্প আকারে পত্ররন্ধ্র থেকে বের হয়ে যায়, এবং আমরা জানি পত্ররন্ধ্রের মধ্য থেকে অক্সিজেনও বের হয় এবং কার্বন ডাইঅক্সাইডও হচ্ছে গাছের পাতায় প্রবেশ করে। তো এই রক্ষী কোষটা কি করে, রক্ষী কোষের যে পাহারাদার, সে কি করে, পাহারা দেয় যখন দেখে যে অতিরিক্ত বাষ্প বের হয়ে যাচ্ছে বা অতিরিক্ত পানি বের হয়ে যাচ্ছে বা অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, অতিরিক্ত অক্সিজেন বের হয়ে যাচ্ছে, তখন সে কি করে, সে হচ্ছে কি পত্ররন্ধ্রটাকে আটকে ফেলে। মানে সে হচ্ছে নিয়ন্ত্রণ করে, যখন ও বুঝে যে কখন তার পত্ররন্ধ্রটা খোলা দরকার, কখন বাতাস ভিতরে ঢুকবে, কখন বাতাস বাইরে বের হবে, কখন পানিটা বাষ্পে পরিণত হবে, এই যে বিষয়গুলো এই রক্ষী কোষ সেই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে পত্ররন্ধ্রের কাজ কি? পত্ররন্ধ্রের কাজ হচ্ছে প্রস্বেদন প্রক্রিয়ায় গাছের যে পানিটা আছে সেটাকে হচ্ছে জলীয় বাষ্প আকারে বাতাসে ছেড়ে দেয় বা বাতাসে বের করে দেয়। আর রক্ষী কোষটা কি করে, পত্ররন্ধ্রের চারপাশে কিছু কোষ আছে যেগুলো রক্ষী কোষ, যেগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে গাছ থেকে জলীয় বাষ্প বায়ুর বের হওয়াটাকে তারা নিয়ন্ত্রণ করে থাকে। যখন গাছে পর্যাপ্ত পানি থাকে, মানে যখন গাছে পর্যাপ্ত পরিমাণে পানি থাকবে, তখন কি হবে, রক্ষীকোষ স্ফীত মানে রক্ষীকোষ ফুলে যায়। তো রক্ষীকোষ স্ফীত হয়ে পত্ররন্ধ্রের মুখ খুলে যায়, অর্থাৎ পত্ররন্ধ্র তখন খুলে যাবে, এবং তখন কি হবে, পাতার মধ্যে যে বাতাসগুলো আছে, মানে পাতার মধ্যে যে অক্সিজেন রয়েছে, পাতার মধ্যে যে পানি রয়েছে, সেগুলো হচ্ছে বাষ্প আকারে বের হয়ে যাবে। পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে পানির হ্রাস কমানোর জন্য পত্ররন্ধ্রের মুখ বন্ধ হয়ে যায়। পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে, যখন পরিবেশের তাপমাত্রা অনেক বেড়ে যায়, তখন কি হয়, পরিবেশের তাপমাত্রা বের হয়ে যাওয়ার জন্য পানি অতি দ্রুত পানি হচ্ছে কমে যেতে থাকে, কারণ হচ্ছে প্রস্বেদন প্রক্রিয়া সেটা হচ্ছে অতি দ্রুত পানিটা বাষ্পে রূপান্তরিত হতে থাকে। এইটাকে কমানোর জন্য কি হয়, পত্ররন্ধ্রের মুখটাকে বন্ধ করে ফেলে বা পত্ররন্ধ্রের মুখ বন্ধ হয়ে যায়। প্রস্বেদনের জন্য গাছ অতিরিক্ত পানি হারায়। এই কথাটাই হচ্ছে আসল কারণ, যে প্রস্বেদনের জন্য যখন গাছ অতিরিক্ত পানি হারায়, এটাকে নিয়ন্ত্রণ করে কে? এটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে রক্ষী কোষ। তো প্রস্বেদনের জন্য গাছ অতিরিক্ত পানি হারিয়ে ফেলে, কারণ এটার কারণ হচ্ছে অতিরিক্ত পানি সে রাখবে না। কিন্তু দেখা যায় কি, অতিরিক্ত পানি বের করে ফেলার পরও, মানে যেটা তোমার দরকার নেই, যে পানিটা তোমার গাছের দরকার নেই, সেটা বের করে ফেলার পরও যেটা ওর দরকার সেটাকেও সে বের করে ফেলে, কারণ পরিবেশের তাপমাত্রা এতই বেড়ে যায়, তার তখন হচ্ছে পানির প্রয়োজন হয়, তখন হচ্ছে গিয়ে ওই যে বাতাসের আর্দ্রতা বেড়ে যায়। তো এই কারণে কি হচ্ছে, প্রস্বেদনের জন্য গাছ কি করে, তার মধ্যে থাকা পানিটাকে অতিরিক্তভাবে বের করে দেয়, বাতাসে বের করে দেয়। মূল দিয়ে শোষিত পানি শতকরা প্রায় 99 ভাগ, অর্থাৎ প্রায় 99 ভাগই প্রস্বেদনের মাধ্যমে পরিবেশে ফেরত আসে। তার মানে মূল দিয়ে যত পানি শোষিত হয়, মূল দিয়ে যত পানি শোষণ করে, সেই পানিটার প্রায় 99 ভাগই, মানে বলতে পারো যে পুরোটাই প্রায় 99 ভাগই প্রস্বেদনের মাধ্যমে পরিবেশে ফিরে আসে, অর্থাৎ প্রস্বেদনের মাধ্যমে পরিবেশে জলীয় বাষ্প আকারে ছেড়ে দেয়। তাহলে তোমরা চিন্তা করো যে 100 ভাগ পানিটা সে মাটি থেকে নিয়ে আসলো, তার মধ্যে 99 ভাগ পানি
পানি সে বাতাসে ছেড়ে দিল, তাহলে 1 ভাগ পানি সে নিজের জন্য রাখছে। তার মানে বুঝতে পারছো যে পানিটা সে নিজে উঠায় মাটি থেকে, সেটা কিন্তু তার নিজের জন্য ব্যবহার করে অল্প, কিন্তু পরিবেশে ছেড়ে দেয়। এই জন্য পরিবেশের এই জন্য প্রশোধনের জন্য যখন প্রশোধনের জন্যই গাছ হচ্ছে অতিরিক্ত পানি হারায়, এবং অতিরিক্ত পানি হারাতে হারাতে হয় কি, সে নিজের প্রয়োজনীয় পানিটাও হারিয়ে ফেলে। এইটাকে রোধ করে কে? এটাকে রোধ করে হচ্ছে রক্ষী কোষ। ঠিক আছে, আমরা একটু ছবিটা দেখি যে রক্ষী কোষ দেখতে কেমন হয়, পত্ররন্ধ্র দেখতে কেমন হয়, তাহলে আমরা বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবো। এখানে যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা পত্ররন্ধ্রের ছবি। এবং এই পত্ররন্ধ্র কোনটা জানো? পত্ররন্ধ্র হচ্ছে মাঝখানে যে ছিদ্রটা দেখতে পাচ্ছি, স্টোমাটাল পোর, পোর মানে ছিদ্র, এইটাকে বলা হচ্ছে পত্ররন্ধ্র। এবং এর চারপাশে, মানে এই চারপাশে দেখো, এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে, এইটাকে বলা হচ্ছে রক্ষী কোষ। ঠিক আছে, আর এটার বাইরে হচ্ছে, এটা ত্বকের বাইরে কিছু কোষ, অবশ্যই রক্ষী কোষের বাইরে কিছু কোষ থাকবে। আবার এখানে সবুজ সবুজ যেটা দেখা যাচ্ছে এপিডার্মাল সেল, মানে হচ্ছে এটা কি পাতার আবরণ, এপিডার্মিস থেকে আসছে এপিডার্মাল সেল বা এপিডার্মাল কোষ, এটা হচ্ছে পাতার আবরণের কোষ যেটা, সেটা। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পত্ররন্ধ্র খোলা অবস্থায় আছে এবং দেখতে অনেকটা এরকমই থাকে। যখন রক্ষী কোষ, যে রক্ষী কোষটা দেখতেও এরকম থাকে, দুইটা আর্কের রক্ষী কোষ থাকে এবং দুইটা এরকমই ছিদ্র মত। এই যখন রক্ষী কোষ ফুলে যায় তখন মাঝখানে পত্ররন্ধ্রের মুখটা খুলে যায়, আর যখন রক্ষী কোষটা চুপসে যায় বা সংকুচিত হয় তখন এই মুখটা বন্ধ হয়ে যায়। যেমন এখানে আরেকটা ছবি আছে, দেখো এই ছবিটা ভালো করে খেয়াল করো। এই ছবিটা হচ্ছে এই মাঝখানে ছিদ্রটা আমরা জানি পত্ররন্ধ্র, এটা হচ্ছে গিয়ে তোমার যে এই দেখো সবুজ সবুজ যেগুলো দেখতে হচ্ছে, এগুলো ক্লোরোপ্লাস্ট, এইগুলাকে বলা হচ্ছে রক্ষী কোষ। যখন তোমার পানিটা বাষ্প হয়ে বাতাসে চলে যাবে, বাষ্প হয়ে বাতাসে চলে যাওয়ার জন্য তার ছিদ্রের প্রয়োজন হয়, তখন সে কি হয়, এই রক্ষী কোষটা স্ফীত হয়ে যায়, মানে ফুলে যায়। ফুলে গিয়ে তখন এই জায়গাটা ফাঁকা হয়ে যায়, মানে এই জায়গাটা হচ্ছে ফাঁকা হয়ে যায় এবং ছিদ্র তৈরি হয়, এবং এই ছিদ্রের মধ্য থেকে অক্সিজেন অথবা হচ্ছে যে পানি, যখন জলীয় বাষ্প তৈরি হয়, সেই জলীয় বাষ্পগুলো বাতাসে বের হয়ে আসে। যখন বের হয়ে আসলো এবং যখন পত্ররন্ধ্র খেয়াল করলো যে পানি অতিরিক্ত পরিমাণে বের হয়ে যাচ্ছে প্রশোধনের মাধ্যমে, তখন সে কি করবে, তখন সে নিয়ন্ত্রণ করা শুরু করবে। তখন কিভাবে নিয়ন্ত্রণ করবে? তখন সে রক্ষী কোষটা সংকুচিত হয়ে সে কি করবে, এই যে জায়গাটা হচ্ছে আটকে দেবে, মানে রক্ষী কোষটা সংকুচিত হয়ে জায়গাটা কমিয়ে ফেলবে এবং পত্ররন্ধ্রের ছিদ্রটা কমিয়ে ফেলে এই যে জায়গাটা কমিয়ে ফেলছে। অর্থাৎ তখন আর প্রশোধন প্রক্রিয়ায় জলীয় বাষ্প বাইরে বের হতে পারবে না। যখন প্রয়োজন হবে, মানে যখন সে পানি পাবে, পর্যাপ্ত পানি পাবে, তখন সে আবার মুখটা খুলে ফেলবে। এটা হচ্ছে পত্ররন্ধ্র খোলা বা মুক্ত অবস্থায় আছে, আর এটা পত্ররন্ধ্র বন্ধ অবস্থায় আছে, বা হচ্ছে হ্যাঁ, পত্ররন্ধ্র বন্ধ অবস্থায় আছে। যখন প্রশোধন করার প্রয়োজন হয় তখন সে খুলে যাবে, আর যখন প্রশোধনের নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় তখন সে মুখটা বন্ধ করে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো যে পত্ররন্ধ্র দেখতে কেমন হয়, তারপর রক্ষী কোষ দেখতে কেমন হয়। এরপর দেখো তোমাদের বইতে একটা সুন্দর ছবি দেওয়া আছে। এই ছবিটা কি জানো? এই ছবিটা হচ্ছে একটা পাতার ছবি দিয়েছে, পাতার বিভিন্ন অংশের ছবি। এই পাতার যে বিভিন্ন অংশের ছবিটা, এটা কিন্তু আমরা একটু বুঝতে চেষ্টা করি যে এখানে কি বলেছে। এখানে একটা পাতার এইটা হচ্ছে পাতার বাইরের স্তর। আমরা জানি পাতার বাইরের স্তরে কিউটিকল নামের মোম জাতীয় আবরণ থাকে, তো এইটাকে তারা বলছে যে কিউটিকল। দেখো পাশে লেখা আছে কিউটিকল, ঠিক আছে। এই কিউটিকলের নিচে পাতার যে ত্বকটা রয়েছে, এই ত্বকটাকে বলা হয় ঊর্ধ্বত্বক, বা আমি এটাকে বলতে পারি হচ্ছে এপিডার্মিস, যেটা এপিডার্মিস বা ত্বকীয় বহিঃস্তর, এটা বলতে পারবো। তো এইটা হচ্ছে ঊর্ধ্বত্বক, মানে এই অংশটা হচ্ছে ঊর্ধ্বত্বকের মধ্যে পড়বে। এরপরে এই যে লম্বা লম্বা যেগুলো দেখতে পাচ্ছ, এইগুলাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমরা জানি ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? পাতায় থাকে। এবং ক্লোরোপ্লাস্টের কাজ কি? গাছের পাতা সবুজ হয় ক্লোরোপ্লাস্টের জন্য, এই কারণে সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা করতে পারে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করাই ক্লোরোপ্লাস্টের মূল কাজ। এবং এটার এখানে ভিতরে হচ্ছে কি আরো অনেক অঙ্গাণু রয়েছে। এই নিম্নত্বক হচ্ছে নিচের দিকে যে ত্বকটা রয়েছে, পাতার যে ত্বকটা, সেটাকে হচ্ছে নিম্নত্বক বলছে, ঠিক আছে। এখন ভালো করে খেয়াল করো, এইখানে যে পত্ররন্ধ্র বলছে, আমরা পত্ররন্ধ্রের ছবি দেখে এসেছি। এখন আমরা চিন্তা করি যে এখানে সব জায়গায় পত্ররন্ধ্র আছে, এবং পত্ররন্ধ্র যেহেতু খালি চোখে দেখা যায় না, কিন্তু পত্ররন্ধ্রগুলো বোঝা যাবে যে ছিদ্রটা হচ্ছে কি উন্মুক্ত আছে। দেখো এই ছিদ্রটা হচ্ছে খোলা, এই কারণে এটা এখানে বায়ু প্রবেশ দেখাচ্ছে। যখন ছিদ্রটা খুলে যাবে, এই যে এখানে আবার রক্ষী কোষ, এখানে রক্ষী কোষ দিচ্ছে। তো পত্ররন্ধ্র যেটা, এগুলো হচ্ছে রক্ষী কোষ, যে সবুজ সবুজ যেগুলো দেখা যাচ্ছে এগুলো রক্ষী কোষ। যখন তোমার বাতাস ভিতরে প্রবেশ করবে বা অক্সিজেন এবং পানি যখন বাতাসে বের হয়ে আসবে, তখন কি হবে? তখন এই রক্ষী কোষটা স্ফীত হয়ে জায়গাটা ফাঁকা হয়ে যাবে এবং সে খুলে যাবে,
আর এই বাতাস চলাচল বাতাস চলাচল শুরু হবে। এই যে দেখো বায়ু প্রবেশ করছে এই পত্ররন্ধ্রের ছিদ্র দিয়ে, আবার ওই ছিদ্র দিয়ে অক্সিজেন বের হয়ে যাচ্ছে পরিবেশের জন্য, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে অক্সিজেন তৈরি হয় সেটা বের হয়ে যাচ্ছে, আবার যে প্রশোধন প্রক্রিয়া যে পানি তৈরি হচ্ছে সেই পানিটা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন সেটা তার কাজ সম্পূর্ণ হয়ে যাবে, যখন তার মনে হবে অতিরিক্ত হয়ে গেছে, তখন সে নিজ দায়িত্বে রক্ষী কোষ সিগন্যাল দিয়ে নিজ দায়িত্বে এই পত্ররন্ধ্রটাকে বন্ধ করে ফেলবে। আর এখানে কিছু শিরা দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে পাতার ছবি দেখে তোমরা বুঝতে পারছো যে পাতার মধ্যে বিভিন্ন অংশগুলো কি অবস্থায় থাকে। আর যেখানে দেখো যে সূর্য আলো দিয়ে বোঝাচ্ছে, এখানে সূর্য আলো পড়ছে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আজকে কি পড়লাম বলো তো? আজকে আমরা পড়লাম হচ্ছে সরল পাতা কি। সরল পাতা কোন উদ্ভিদে দেখা যায়? আম গাছ, জাম গাছ, বট গাছ, এইসব গাছে সরল পাতা দেখা যায়। যৌগিক পাতা কোনগুলো? যৌগিক পাতার মধ্যে যেগুলো ছোট ছোট পত্র ফলক একটা বৃন্তের সাথে সংযুক্ত থাকে সেগুলোকে আমরা বলছি যৌগিক পাতা। কোথায় যৌগিক পাতা দেখা যায়? গোলাপ গাছ, নিম গাছ, সজনে গাছ, এগুলোতে আমরা যৌগিক পাতা দেখতে পাই। তারপর হচ্ছে পাতার মধ্যে যে বিভিন্ন অঙ্গ রয়েছে, যেমন হচ্ছে পাতার মধ্যে পত্র ফলক রয়েছে, শিরা রয়েছে, পত্রবিন্দু রয়েছে, এগুলো কিন্তু আমরা এই ছবি থেকে শিখতে পেরেছি। তোমরা কিন্তু ছবিগুলো কখনো ইগনোর করবে না, ছবিগুলো কিন্তু শিখবে। ছবিগুলোর মধ্যে কিন্তু আমরা নতুন নতুন অনেক শব্দ জানতে পারি, বা ছবি থেকে কিন্তু বুঝতে পারি যে একটা পাতার মধ্যে বা একটা গাছের মূলের মধ্যে কি কি রয়েছে। আচ্ছা, তারপরে আমরা কি দেখলাম বলো তো? আমরা দেখলাম হচ্ছে পাতা থেকে কিভাবে অক্সিজেন বা পাতা থেকে কিভাবে পানিটা জলীয় বাষ্প আকারে বাইরে বের হয়ে যাচ্ছে। রক্ষী কোষ, আমরা পত্ররন্ধ্রের সম্পর্কে জানলাম। রক্ষী কোষ হচ্ছে পত্ররন্ধ্রের চারপাশে থাকে, মানে পত্ররন্ধ্রের দুই পাশে থাকে, এবং কিভাবে পত্ররন্ধ্র খুলে যাচ্ছে, কিভাবে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা ছবির সাহায্যে দেখতে পেয়েছি। তো আজকের পর্ব পাতা নিয়ে ছিল। আজকের পর্বে আশা করি পাতা সম্পর্কে আর কারোর কোনো কনফিউশন নেই। তো আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।